হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? যারা ক্লাসে জয়েন হয়েছে তো দ্রুত কমেন্ট করে জানিও যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? এইচএসসি 25 and 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি সুজন তোমাদের সাথে আছি ফিজিক্স ফার্স্ট পেপার তরঙ্গ চ্যাপ্টার লেকচার নাম্বার 4 নিয়ে। আগে হচ্ছে আমরা কি করছি, তিনটা লেকচার নিয়ে আলোচনা করছি। তোমরা যারা 26 ব্যাচ অথবা 27 ব্যাচের আছো, তো তোমরা একটু কষ্ট করে ক্লাসগুলো শেয়ার করে দাও এবং পাশাপাশি তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দাও। এন্ড সবাই ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আশা করি অনেকগুলো টপিক তুমি আজকে ক্লিয়ারলি বুঝতে পারবে। এবং আজকের লেকচারটা তোমাকে আমি বলে দিই যে হচ্ছে ফিজিক্স ফিজিক্স সেকেন্ড পেপারে একটা টপিকের সাথে খুব সুন্দর মিল আছে। ফিজিক্স সেকেন্ড পেপার হচ্ছে চ্যাপ্টার হচ্ছে কত, চ্যাপ্টার হচ্ছে 7। এই 7-এর একটা টপিকের সাথে তুমি কি পাবা, প্রচুর পরিমাণ মিল পাবা। তো অবশ্যই, তো তুমি যদি এইচএসসি ব্যাচের শিক্ষার্থী হও তো অবশ্যই তুমি কি করবা, ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দিবা। ওকে, তো তোমরা কে কে ক্লাসে জয়েন হচ্ছে একটু দ্রুত জানিও যে সবকিছু ঠিক আছে কিনা। আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, যে তোমরাও একটু ক্লাসগুলো শেয়ার করে নাও। দেখো, আমরা আগের ক্লাসে কি কি পড়ছিলাম, আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে লেকচার নাম্বার 3 ছিল স্থির তরঙ্গ হওয়ার শর্তগুলো। দেখো, আমরা স্থির তরঙ্গ পড়ছিলাম, এখান থেকে শুরু হয়েছিল না লেকচার নাম্বার কত, আরো পাশে না। দেখো, আমরা এই যে তরঙ্গের আগের তৃতীয় নাম্বার লেকচার ছিল আমার এই টপিক। আমরা তৃতীয় নাম্বার লেকচারের পরে অংশটি আমি শুরু করতেছি। আজকে হচ্ছে আমার লেকচার নাম্বার কত, লেকচার নাম্বার হচ্ছে আমার 4। তো এই লেকচারে আমরা কি করব, আমাদের যে পরবর্তী যে অংশটুকু আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যে আমাদের তরঙ্গের উপরিপাতন, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা আগের ক্লাসে যে স্থির তরঙ্গ এই জিনিসগুলো আমরা সবাই জানি। আমরা এই যে তরঙ্গের যে সমীকরণটা আছে, এই সমীকরণ আমরা জানি দুইটা তরঙ্গ একসাথে মিলিত হয়েছে দুইটা তরঙ্গের জন্য, তখন ল্যামডা দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ কি থাকবে, সেম থাকবে, তখন একই সাথে উপরিপাতিত হবে। তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এই যে তরঙ্গ যখন একসাথে মিলিত হয়, যে আমরা দুইটি তরঙ্গ উপরিপাতনের ফলে আমাদের যে তরঙ্গটা হয় তার পথ পার্থক্য এবং হচ্ছে কি দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক, সেই সূত্রটা আমরা দেখাইছি। And তারপরে হচ্ছে এখানে আমরা যেটা জানি যে পথ পার্থক্য মানে কত, x2 - x1, মানে দুইটা তরঙ্গ যে সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করছে তাদের যে পথের পার্থক্যটা, সেটা আমরা জানি কি তার পথ পার্থক্য। তো এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে দেখছি, এগুলো এমসিকিউ গুলো আগের ক্লাসে আমরা দেখা হয়েছে। তো আমরা আজকের ক্লাসে হচ্ছে কি করব, আচ্ছা আমাদের স্থির তরঙ্গ, এই যে দেখো আমাদের তরঙ্গ যে স্থির তরঙ্গ হয় তখন আমরা কি কি পাইছি, স্থির তরঙ্গের কি কি বিন্দু থাকতো, একটা থাকতো কি নিস্পন্দ বিন্দু, এগুলাকে আমরা কি বলতাম নিস্পন্দ বিন্দু। আর এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুকে আমরা কি বলতাম, সুস্পন্দ বিন্দু বলা হতো। তো এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কখন সুস্পন্দ বিন্দু পাবা, কখন নিস্পন্দ বিন্দু পাবা। তো তোমরা অবশ্যই কি করতে হবে, ক্লাসে মনোযোগী থাকতে হবে। দেখো, আমরা উপরিপাতনের স্থির তরঙ্গ শর্তগুলো পড়েছিলাম আগের লেকচারে, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন। তারপর আছো, দেখো যে আমরা নিস্পন্দ বিন্দু কখন হয়, সুস্পন্দ বিন্দু কখন হয়, তাহলে এই জায়গায় আছে। এখন আসো, আমরা হচ্ছে লেকচার নাম্বার কত দেখবো, লেকচার নাম্বার হচ্ছে 4। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। এন্ড তোমরা অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও।
আচ্ছা, তোমাদের মাঝখানে কে কে ক্লাসে আছো একটু জানাও দেখি, যে তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে সবাই একটু জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা, একটু দ্রুত জানিও তো সবাই যে সাউন্ড ঠিক আছে ওটা কিনা। যারা ক্লাস করতেছো, ক্লাসে জয়েন হয়েছো 25-26 ব্যাচের, একটু জানাও তো দেখি যে সাউন্ড ঠিক আছে কিনা। দেখো, তাহলে আমরা এই যে দুইটা তরঙ্গ যখন উপরিপাতিত হইতেছে তখন এখানে আমরা কি পাবো? এখন ধরো আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা দুইটা তরঙ্গ কিভাবে পাইছি, এখানে আসো, এই অংশটুকু
এই যে স্থির তরঙ্গের ক্ষেত্রে দেখো, আমার যখন স্থির তরঙ্গ হয়েছিল দুইটা তরঙ্গ পাইছিলাম, তাই না? কোথায় আছে? এই যেটা দেখো, আমার এই যে তরঙ্গটা আছে এটা আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে পড়ছি, তাই না? এই স্থির তরঙ্গের ক্ষেত্রে দেখো, আমি যে সাদা অংশে যে তরঙ্গ আছে এখান থেকে এখানে একটা বাধা পাই, আবার এই পাশে আসছে, আমি যেটা পজিটিভ দিকে দিকে গেছে সেটাকে আমরা নেগেটিভ, আর যেটা এক্স দিকে আসে এই দিকে যে তরঙ্গটা আসছে সেটা হচ্ছে আমার কি পজিটিভ আসে। দেখো এখানে আমি লিখে দিচ্ছি ওয়াই ওয়ান কোনটা, এই যে সাদা যে তরঙ্গটা আছে এটা হচ্ছে আমার ওয়াই ওয়ান, আর এই পাশ থেকে যে তরঙ্গটা আসতেছিল সেটা আমরা কি ওয়াই টু তরঙ্গ। এই যে দুইটা তরঙ্গের যে সমীকরণটা পাইছিলাম ওয়াই ওয়ান প্লাস কত ওয়াই টু, ওয়াই ওয়ান সমান কত এ সাইন টু পাই বাই ল্যামডা বিটি মাইনাস এর কত এক্স ওয়ান, এটা হচ্ছে কত আমার এক্স টু। দুইটা তরঙ্গ ছিল। এখন যখন স্থির তরঙ্গ হয়ে যায় তখন এদের রাশিমালা এই যে এক্স ওয়ান এবং এক্স টু এই দুইটা কি সমান থাকবে না? কারণ দুইটাই কি সুস্পন্দ বিন্দু হতে বা নিষ্পন্দ বিন্দু হতে গেলে একটা এটার পরিবর্তন হতে গেলে এক্স এর মানটা কি হওয়া লাগবে, এই জায়গায় এক্স এর মানটা সমান হওয়া লাগবে। যখন এক্স ওয়ান এবং এক্স টু এই দুটো যদি সমান হয় তখন একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর কি হবে উপরিপাতিত হবে, বা তখন আমাদের স্থির তরঙ্গ উৎপন্ন হবে। এটা হচ্ছে আমার মূল জিনিস। তাহলে আমি এখান থেকে দেখো দুইটা যেহেতু তরঙ্গ পাইতেছি তাহলে এখানে আমি যে সমীকরণটা লিখলাম, এই যে সমীকরণটা যে লিখলাম দেখো তো, এই যে সমীকরণে তাহলে আমার কি এখানে এক্স এর মান থাকবে বলতো? এখানে আমার একটা হয়ে যাবে কি পজিটিভ মান, আর এটা হচ্ছে কি আমার কি নেগেটিভ। এটা হচ্ছে আমার কি পজিটিভ এক্স, আর এটা হচ্ছে আমার কি নেগেটিভ এক্স। এটা হচ্ছে আমার তরঙ্গ যখন সুস্পন্দ বিন্দু কিভাবে এখান থেকে চিন্তা করা। আমি এইভাবেই নর্মালি এই তরঙ্গটা এইভাবে যাচ্ছে এইভাবে আসে, তাহলে আমি এইভাবে চিন্তা করতে পারি, এখান থেকে আমি তরঙ্গটা এইভাবে দেয় এভাবে এইভাবে 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 আসছে, তখন আমার এই তরঙ্গটা কি হয়েছে একটা স্থির তরঙ্গ সৃষ্টি করছে। এখান থেকে এই যে বিন্দুগুলা আছে এই বিন্দুগুলা থেকে আমরা কি পাবো একটা সুস্পন্দ বিন্দু পাবো একটা নিস্পন্দ বিন্দু। এখানে কি পাবো নিস্পন্দ বিন্দু না, এগুলাকে আমরা কি বলি নিস্পন্দ বিন্দু। এইখানে যে বিন্দুগুলো আছে এই যে বিন্দুগুলা এই বিন্দুগুলাকে আমরা কি বলি সুস্পন্দ বিন্দু বলি, কারণ এখানে কি তরঙ্গটাকে স্পন্দন আকারে অগ্রসর, তরঙ্গটা স্পন্দন আকারে অগ্রসর। তাহলে আমরা এই যে সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুর সমীকরণ কত ওয়াই ইকুয়াল টু কত ওয়াই ওয়ান প্লাস মাইনাস কত ওয়াই টু। এই যে দেখো ওয়াই ওয়ান সমান কত এ সাইন টু পাই বাই ল্যামডা বিটি মাইনাস এর কত এক্স, এ সাইন টু পাই বাই ল্যামডা বিটি প্লাস এর কত এক্স। এই দুটা থেকে আমরা সমীকরণটা সমাধান করব। তাহলে দেখো এখানে আমি ওয়াই সমান কত করছি, এখানে দেখো তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো, এখানে এখন এটা আমরা সমাধান করব। এখানে যে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস কত আমরা ওয়াই টু একটা নিলাম, আমরা প্লাসের মানটা নিব। সবাই একটু খাতা কলম নিয়ে বইসো, এখন পর্যন্ত কেউ জানাও নাই যারা ক্লাস করতেছো, তোমাদের কি কমেন্ট রিয়েক্ট করতে কষ্ট হয়? দেখো দেখো ওয়াই ওয়ান সমান আমরা কি লিখতে পারবো এ সাইন কত টু পাই বাই ল্যামডা, টু পাই বাই ল্যামডা কত বিটি মাইনাসের কত এক্স, আরেকটা প্লাস দেখো টু সাইন টু পাই বাই সরি টু সাইন না এখানে হচ্ছে আমার এ হবে, এটুকু হচ্ছে আমার প্লাস এ সাইন টু পাই বাই ল্যামডা হচ্ছে বিটি প্লাস এর এক্স। এটা পাইতেছে দুইটা তরঙ্গের সমীকরণ যোগফল পাইতেছে। এখন এখান থেকে দেখো দুইটা তরঙ্গের কি সমান, এর মানটা সমান না। এখান থেকে তুমি এটা যদি তুমি এই পাশে নিয়ে এসে পড়ো তাহলে তাহলে এই পাশে কি থাকতেছে বলো তো সাইন টু পাই বাই ল্যামডা বিটি মাইনাস এর এক্স প্লাস কত সাইন টু পাই বাই ল্যামডা হচ্ছে বিটি প্লাস এর এক্স। বুঝছো? এইটুকু তুমি পাইতেছো। এখন আমরা সাইনের যে সূত্রগুলা পড়ছি কি সূত্র পড়ছি, আমরা একটা সূত্র পড়ছি না যে ত্রিভুজের, যে আমরা সাইন সি সমান কি পড়ছি বলো তো, যে আমরা সাইন সি প্লাস এর সাইন ডি ইকুয়াল কত পড়ছি, ইকুয়াল আমরা এই পাশে লিখি যে টু সাইন সি প্লাস এর ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস এর ডি ডিভাইডেড বাই, এই সূত্রটা আমরা পড়ে আসছি। আমরা এটা ত্রিকোণমিতিতে পড়ছি। কোথায় পড়ছি? এটা আমরা ত্রিকোণমিতিতে পড়ছি। বুঝছো?
আচ্ছা ক্লাস করতেছো কে কে? আমি কি একটা ক্লাস নিতেছি? দেখো তাহলে এইটুকু পাইতেছো, তাহলে আমি এখান থেকে সাইন, এটাকে আমি সাইন সি ধরি, এটাকে আমি ডি ধরতে পারি। সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করো, তাহলে প্রথম সূত্রে কি আসবে? টু আসবে। দেখো তুমি টু, এখানে টুকু আমি কত পাবো? তাহলে আমি লিখবো টু এ, তাহলে আমি এখানে কি লিখবো? টু এ, এই পাশে একবার সাইন সি প্লাস এর ডি, সি কোনটা? এটা। তাহলে আমরা কত? টু পাই বাই ল্যামডা, আচ্ছা আমরা কত লেখা যায়? এখানে আমরা লিখতে পারি বিটি মাইনাস এর এক্স প্লাস কত? টু পাই বাই ল্যামডা বিটি প্লাস এর এক্স ডিভাইডেড বাই কত? যেহেতু দুইটা আছে টু, এটুকু তুমি পাইলা। আবার cos c মাইনাস এর ডি, কি পারছো? cos c মাইনাস এর ডি, তাহলে আমি cos লেখো, কি লিখবো? cos। এখন বলো তুমি c কোনটাকে ধরছো? তুমি এটাকে c ধরছো। দেখো আমি c মাইনাস এর, এটা মাইনাস এর, এটা লেখ, তাহলে আমি কত লিখতে পারি? যে টু পাই বাই ল্যামডা হচ্ছে বিটি মাইনাস এর এক্স মাইনাস মাইনাস কত? মাইনাস টু পাই বাই ল্যামডা হচ্ছে কত লেখা যায়? বিটি প্লাস এর এক্স, এতটুকু তুমি পাইছো। ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে এইটুকু আমি পাইলাম। তাহলে আমি কি করছি? সাইন সি প্লাস এর সাইন ডি সূত্র অ্যাপ্লাই করছি। এখন এখন দেখো তুমি এইটুকু পাইলা, এটাকে তুমি এখন সমাধান করো। তুমি কি করবা? এই দুইটাকে সমাধান করো, কাটাকাটি করো। দেখো তুমি এখান থেকে কি করতে পারো? টু এ সাইন, এখান থেকে টু পাই বাই ল্যামডা, টু পাই বাই ল্যামডা কমন নেওয়া যায় না? তাহলে আমি এখান থেকে যদি টু পাই বাই ল্যামডা কমন নিয়ে নিই, টু পাই বাই ল্যামডা যদি আমি কমন নিই কি পাবো? এখানে পাবো বিটি মাইনাস এর এক্স কত? মাইনাস প্লাসের কত? বিটি মাইনাসের কত? এক্স, এটা হচ্ছে প্লাসের এক্স। নিচে কত আসবে? নিচে হচ্ছে ডিভাইডার হচ্ছে টু। দেখো এই এক্স আর এক্স কাটা, তাহলে এখানে আমার থাকবে একটা, দেখো এখানে আমরা আসো কস, এখান থেকে আমি কি যায়? টু পাই বাই ল্যামডা কমন যায় না? টু পাই বাই ল্যামডা কমন নাও, তাহলে কত থাকবে? বিটি মাইনাস এর এক্স, আর এখানে দেখো মাইনাস হয়ে যাবে কত? বিটি প্লাসের কত? সরি, এটা কি হবে? মাইনাসের কত আসবে? প্লাস আছে, তাহলে মাইনাসের এক্স হয়ে যায়। নিচে কত আছে? টু আছে। এখন দেখো আমি পরবর্তী পৃষ্ঠে আমি কি পাইতেছি? এইটুকু আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা এই মানটুকু পাবো। আমি এই পাশে দেখো, তাহলে y ইকুয়াল টু যে টু এ, দেখো তো এখানে আমি কি পাইতেছি? এইখানে আমাদের এই এক্স এক্স কাটা, তাহলে টু বিটি বাই টু, তাহলে আমি এই পাশে লিখতে পারি না যে সাইন কত লেখা যায়? সাইন কত? টু পাই বাই ল্যামডা, টু পাই বাই ল্যামডা ইন্টু কত? টু বিটি ডিভাইড বাই কত? টু, পরে কি আছে? ইন্টু কস, কস কত? টু পাই বাই ল্যামডা। দেখো এখান থেকে আমি কি কি কাটছি? এখান থেকে আমি কাটা যায় এই যে প্লাসের বিটি মাইনাসের বিটি কাটা যায়। আমি এই দুইটা যদি কাটতে পারি তাহলে আমার এখানে কি থাকতেছে? কস মাইনাসের কত? কস কত ইন্টু কত? মাইনাসের টু এক্স ডিভাইডেড বাই কত? এটা পাইতেছে। এইটুকু আমি, বুঝছো? এখানে আমি কতটুকু পাইতেছি? এই মানটুকু আমি। তাহলে এখন ধরো আমি যদি এই মানটুকু পাই তাহলে আমি এখানে কি লিখতে পারতেছি? এই মানটুকু পাইলে এই পাশ থেকে এই টু টু কাটা, আমি ওয়াই ইকুয়াল টু কত পাবো? টু এ সাইন কত? টু পাই বাই ল্যামডা ইন্টু কত? ইন্টু হচ্ছে বিটি, পরে আসো ইন্টু কত? কজ কত? টু, এই টু টু কাটা, তাহলে কজের ভিতরে মাইনাস থাকা মানে কি? সেটা কজ ইটা পজিটিভ মান না? তাহলে কত থাকবে? কস টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটা আমরা পাইতেছি। এটা বুঝছো? বলো তো। ওকে, দেখো সুস্পন্দন এক্স পাইতেছে। এখন আমরা তরঙ্গের যে সমীকরণটা পড়ছি y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা হচ্ছে কত? বিটি মাইনাসের কত? এক্স, এটা পড়ে আসছি না? বিটি মাইনাসের এক্স পড়ছি। এখন তরঙ্গের সমীকরণের ক্ষেত্রে আমার এই যে সম্পূর্ণটুকু দেখো, এটাকে আমি এই সাইন ধরতে পারি, এইটুকু আমার সাইন, এটাকে আমি নর্মালি সাইনের সূত্র ধরতে পারি। তাহলে বাকি যেটুকু আছে সেটা বিস্তার না? এই তরঙ্গটা যে উপরিপাতিত হয়েছে এখান থেকে আমি কি লিখতে পারি? y ইকুয়াল টু টু এ কস কত? টু এ কস কত? টু পাই এক্স ডিভাইডেড বাই কত? ল্যামডা ইন্টু সাইন কত?
তাহলে হচ্ছে 2π/λ হচ্ছে কত বিটি, এটা আমরা লিখতে পারি। এখন দেখো আমি এইটুকু সম্পূর্ণরূপে একটা বিস্তার হিসেবে কল্পনা করতে পারি না তরঙ্গের, কারণ এটা যদি তরঙ্গের বিস্তার হয়, এটা যদি আমার বিস্তার হয় তাহলে এইটুকু তো আমার বিস্তার হিসেবে কাজ করবে, তাই তো? তাহলে আমি এটা কি করবো, বিস্তার, বিস্তার এ ইকুয়াল টু কত বলো তো, ইকুয়াল টু পাইতেছ যে 2a cos কত 2πx ডিভাইডেড বাই কত ল্যামডা, 2πx ডিভাইডেড বাই ল্যামডা। এই পর্যন্ত বুঝছো? দেখো তাহলে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, যে y ইকুয়াল টু a sin কত 2π ল্যামডা dt, এইটুকু আমরা পাই। এটা কখন, যখন একটা তরঙ্গের উপর কি হয়েছে, উপরিপাতিত হয়েছে। সবাই কি বুঝছো? দেখো এটা মনে রাখতে হবে, এই অংশটুকু আমার মনে রাখতে হবে, এটা আমার মনে রাখতে হবে, কারণ এটা আমার সামনে এই চ্যাপ্টারটা, এই যে এইটুকু যতটুকু পড়লাম এটা তোমার ভৌত আলোক বিজ্ঞানে প্রয়োজন আছে। তুমি যদি 26 ব্যাচের হও, তোমার ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা পড়তে হবে, সেই চ্যাপ্টারে এটা তোমার টপিকটা লাগবে, মাথায় রাখতে হবে আশা করি। এখন ধরো আমি এতটুকু পাই গেছি, দেখো আমরা আসলে একটু সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুটা একটু আমরা দেখে আসি, এই অংশ থেকে এই অংশে আসে। এখন সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে ধরো ফাহমিদ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ধরো আমরা সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুটা একটু চিন্তা করি। দেখো এগুলাকে আমরা কি বলি, এই যে এগুলাকে আমি নিস্পন্দ বিন্দু বলি না, যখন দুইটা তরঙ্গ একসাথে মিলিত হয়েছে, নিস্পন্দ বিন্দুটা। ফাহমিদ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আশা করি কি অবস্থা তোমার, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে মেনশন করে দিও। দেখো এই জিনিসটা আমাকে কি বলা, এই অবস্থায় বিস্তার করে শূন্য, এই অবস্থায় যেমন শূন্য না। দেখো আমি নিস্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে দেখো এখান থেকে এইটুকুকে আমার বিস্তারটা কি ডাবল হয়ে গেছে না, একটা আরেকটা কি পজিটিভ, দুই দিকে যাচ্ছে। কারণ আমরা একসাথে যখন মিলিত হবে দুইটা তরঙ্গ, আমার এখানে একটা তরঙ্গ আসতেছে, এইভাবে একটা তরঙ্গ আসছে, সেম ভাবে আরেকটা তরঙ্গ এখানে আসতেছে। দেখো যখন এই দুইটা তরঙ্গ একটা একটা বিন্দুর উপরিপাতিত হবে, তখন বিস্তারটা কি হয়ে যাবে, আগেরটা থেকে কি পরিবর্তন হয়ে যাবে না? এখান থেকে দেখো এরকম তরঙ্গটা এরকম আকৃতি হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে, বিস্তারটা কি হবে, বৃদ্ধি পাবে। বলে ক্লাস বলে আটকাই যাইতেছে, আমার এখানে তো ক্লাস ঠিকই চলতেছে, নেট তোমার সমস্যা। দেখো তাহলে আমি সুস্পন্দ বিন্দু পাইতেছি, তাহলে দেখো এই অবস্থায় যখন তোমার সুস্পন্দ বিন্দু হয়, ধরো নর্মালি এখান থেকে এই অবস্থান পর্যন্ত, এই অবস্থান থেকে এই পর্যন্ত, তখন বিস্তারটা কি হয়েছে, আগে যে পরিমাণ বিস্তারটা ছিল এখান থেকে এইটুকু, তার থেকে কি ডাবল হয়ে গেছে কেন সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে? সেম জিনিসটা এখানে আমরা পাবো, আমি এই জিনিসগুলো আমরা এখানে দেখব, বুঝছো? এখন আমার এই যে তরঙ্গটা আমার সুস্পন্দ বিন্দু কখন হবে, নিস্পন্দ বিন্দু কখন হবে, তা নির্ভর করবে কার উপর, এই যে বিস্তারের উপর। কার উপর? এই বিস্তারের উপর নির্ভর করে, বিস্তারের উপর। বুঝছো? এই যে বিস্তারটার উপর নির্ভর করতেছে, এটা কি আমার কি সুস্পন্দ বিন্দু হবে নাকি নিস্পন্দ বিন্দু হবে? এখন আসো আমরা সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে দেখি, প্রথম বিন্দুটা আমরা সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমরা কি বললাম, বিস্তারটা কি যাবে, আগে যে বিস্তারটা ছিল দুইটার ক্ষেত্রে বিস্তারটা কি একই দশায় মিলিত হবে। সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কি, সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে দুইটা কি হবে, একই দশায় মিলিত হবে। কি হবে, এরা কি করবে, একই দশায় মিলিত হবে, একই দশায় মিলিত হবে। তখন যখন একই দশায় মিলিত হয়, তখন এদের যে লব্ধিটা আছে, এদের লব্ধি বিস্তারটা, লব্ধি বিস্তার আগেরটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, লব্ধি বিস্তারটা বৃদ্ধি পাবে, আগে যে পরিমাণ বিস্তার ছিল তার থেকে বেশি পরিমাণ হয়ে যায়। তো এইটুকু একটু মনে রাখবা। তাহলে আমার এই সুস্পন্দ বিন্দু কার উপর ডিপেন্ড করতেছে বলতো, সুস্পন্দ বিন্দু ডিপেন্ড করতেছে এই বিস্তারের উপর। আমরা সুস্পন্দ বিন্দু ডিপেন্ড করতেছে কার উপর, এই বিস্তারের উপর। আমি যদি একটু দেখো, আমি যদি এখান থেকে নর্মালি চিন্তা করো, এই তরঙ্গটার আমি
পুরাটা চিন্তা কর। এটা আমি যদি একটা সুস্পন্দ বিন্দুর নর্মাল চিত্রটা দেখো এখান থেকে, এবং আরেকটা চিত্র যদি তুমি এভাবে চিন্তা করো, তো এইখান থেকে আসো, নর্মালি দেখো এইদিকে একটা যাচ্ছে, আরেকটা এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে। তাহলে দেখো এই যে প্রত্যেকটা বিন্দুতে আছে, এই অবস্থানে যদি চিন্তা করো, এই অবস্থান তো বিস্তার নাই, এই অবস্থান যে বিস্তারটা তার থেকে কি হয়েছে, সুস্পন্দ বিন্দু বিস্তারটা কি হয়েছে, ডাবল হয়ে গেছে না? তখন আমরা বিস্তারটা কি পাইতেছি, দেখো আমাদের সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে বিস্তারের মান আমার কি হবে, সর্বোচ্চ হওয়া লাগবে। তাহলে এইখানে দেখো আমার এর মানটা কি হওয়া লাগবে, সর্বোচ্চ হওয়া লাগবে, সর্বোচ্চ বিস্তার হইতে হবে। আর যদি সর্বোচ্চ বিস্তার হয় তখন আমরা কি পাবো, সুস্পন্দ বিন্দু পাবো। আর সর্বনিম্ন বিস্তার হয়ে গেলে কি হবে, আমরা নিস্পন্দ বিন্দু পাবো। কারণ কি, এইটুকুর মান দেখো আমরা যেটা পাইছি যে আমরা a ইকুয়াল টু 2a cos 2a cos cos কত বসছি, 2 পাই বাই ল্যামডা x। এর মানটার উপর ডিপেন্ড করতেছে যে আমার বিস্তারটা কেমন হবে, এর মানের উপর ডিপেন্ড করতেছে যে আমার বিস্তারটা কেমন হবে। যদি এর মানটা চিন্তা করো, এর মানটা যদি 0 হয়ে যায়, এর মান 0, দেখো তো যখন এর মান 0 বিস্তারটা কেমন, এই যে এর মান যখন 0, এখানে আসো দেখো এই অবস্থায় বিস্তার কি শূন্য না? এর মান যখন 0, এই অবস্থায় কি আমার বিস্তারটা কি শূন্য হয়ে যাবে না? বুঝতে পারছো? দেখো এই অবস্থায় আমার বিস্তারটা কি হয়ে যেতেছে, শূন্য হয়ে যেতেছে। এই অবস্থায় বিস্তার শূন্য মানেটা কি, এখান থেকে আমি কি পাইতেছি যে 2a কত cos কত 2 পাই বাই ল্যামডা x, এতটুকু পাইতেছো। এর মান কত, 0। তাহলে এখান থেকে দেখো এইটুকু তো 0, তার মানে কি cos 2 পাই বাই ল্যামডা x ইকুয়াল টু কত, 0। তার আমার সে কত অবস্থায় 0 পাইতেছো, এই অবস্থায় 0। তখন সে কি করবে, নিস্পন্দ বিন্দু লাভ করে, সে কি করবে, নিস্পন্দন বিন্দু না বিন্দু। আবার দেখো আবার যখন আসবে সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে, আশা করি এটুকু বুঝছো সবাই, যে সবাই নিস্পন্দ বিন্দু বুঝছো, বলো তো? দেখো সবাই কি বুঝছো? এখন আসো আবার যখন আমি সুস্পন্দ বিন্দু হবে, এটাকে দেখো, যখন আমার সুস্পন্দ বিন্দু হবে তখন আমার কি হবে, বিস্তারটা দেখো তো, এই অবস্থান থেকে এটা একটা বিস্তার না, নর্মালি এইটুকু হচ্ছে বিস্তারে, আবার এইখান থেকে এইটুকু বিস্তারে। তার মানে বিস্তার মানটা কি থাকবে, পজিটিভ থাকবে, 1 থাকবে। কত থাকবে, 1 থাকবে। বিস্তার মান কত হবে, 1 হবে। এইটুকু দেখো যখন আমার সুস্পন্দ বিন্দু হয়ে যাবে তখন আমরা কি পাবো, তখন আমরা a ইকুয়াল টু কত পাবো, 1 পাবো, ইকুয়াল টু কত, 1। বুঝছো, ইকুয়াল টু 1। দেখো ইকুয়াল টু কত পাবো আমরা, 2 প্লাস মাইনাসে কত পাবো, 2a পাবো। কারণ আমরা কি দেখো তো, এদিক দিয়ে আমার কি যাচ্ছে, এই পরিমাণ এ যাচ্ছে এবং এই পরিমাণ এ আসছে, তাহলে টোটাল এটা এইখান থেকে এইটুকু সর্বোচ্চ 2a পর্যন্ত যাবে। এইটুকুর মানে আমাদের কত, প্লাস মাইনাসে 2, এর সমান কত পারছো, এর সমান পারছো 2a cos কত 2 পাই বাই ল্যামডা x ইকুয়াল টু কত, প্লাস মাইনাসে 2a। দেখো এই পাশ থেকে 2, এই পাশ থেকে 2a কাটা, তুমি কি পাইতেছো, cos 2 পাই বাই ল্যামডা x ইকুয়াল টু কত, ল্যামডা x ইকুয়াল টু পাইতেছি কি হচ্ছে প্লাস মাইনাস 1। কি পাইলা তুমি, প্লাস মাইনাস 1 পাইছো। এখান থেকে এখান থেকে তোমার কি বের করতে হবে, এখান থেকে x এর মানটা বের করতে হবে, এখান থেকে তোমার x এর মানটা বের করতে হবে। তো তুমি যদি x এর মানটা বের করতে পারো তাহলে তুমি বুঝতে পারবা এখানে দশা পার্থক্যটা কেমন। বুঝতে পারছো, এখান থেকে তোমার x এর মানটা বের করতে হবে। এখন আসি, যেহেতু আমরা সুস্পন্দ বিন্দু পাইছি, এখন আমরা দেখতে হবে কোন কোন দশায়, মানে কোন কোন অবস্থায় আমাদের সুস্পন্দ বিন্দু গুলা পাইতেছো। দেখো আমি নর্মালি যদি চিন্তা করো, এটা কোথায় দেখো তো, এই অবস্থানটা সে π/2 না, এটা হচ্ছে π/2, এটা তো আমার 0, তাহলে এখানে আমার কত, 3 π/, কত 2। এই অবস্থায় সুস্পন্দ বিন্দু পাইতেছো, এখানে আমার কত আসতেছে, এই অবস্থায় আছে, এই অবস্থায় সুস্পন্দ বিন্দু। প্রত্যেকটা বিন্দু পর পর কি আমরা পাইতেছো, সুস্পন্দ বিন্দু গুলা পাইতেছো। এক একটা বিন্দুতে আমি সুস্পন্দ বিন্দু পাবো, এই বিন্দুগুলো আমরা বের করবো, কিভাবে বের করতে পারি দেখো। আমরা কি পাইছি বলতো, সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে, সুস্পন্দ বিন্দু
সুস্পন্দ বিন্দু। দেখো সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমি কি পাইছি যে এ ইকুয়াল টু প্লাস মাইনাসের 2a। আমি এর সমান কত করছিলাম 2a cos কত 2 পাই বাই ল্যামডা ইনটু কত x 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল কত প্লাস মাইনাসের 2a। এই পাশ থেকে প্লাস মাইনাস এই প্লাসে 2 কাটা কত থাকতেছে cos 2 পাই ল্যামডা x ইকুয়াল টু প্লাস মাইনাসের কত প্লাস মাইনাসের কত পাইতেছ এটুকু মান পাইতেছ কত প্লাস মাইনাসের। এখন আমার এখান থেকে x এর মানটা বের করতে হবে। এখন তুমি যদি x এর মানটা বের করতে যাও তোমার কিছু সূত্র জানতে হবে, আমাদের কিছু সূত্র জানতে হবে। এখন আসো প্রথম সূত্রটা মনে রাখবো, যদি এরকম থাকে যে cos থিটা ইকুয়াল টু যে cos থিটা ইকুয়াল টু যদি 1 হয় এখান থেকে আমি থিটার মানটা বের করব। cos থিটা ইকুয়াল টু যদি কি হয় 1 হয়, যারা বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার পড়ছো তোমরা এটা পারবে, বুঝছো? cos থিটা ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তখন তুমি কি পাবে cos থিটা ইকুয়াল টু 1, তখন থিটা ইকুয়াল টু তুমি কি পাবে থিটা ইকুয়াল টু 2n পাই। কত পাবা 2n পাই। cos থিটা ইকুয়াল টু কত 1, তখন কি পাবা থিটা ইকুয়াল টু কত 2n পাই। আবার আবার যদি এরকম হয় যে cos থিটা ইকুয়াল টু যে -1 হয়েছে তখন কত হবে cos থিটা ইকুয়াল টু যখন কত হয়েছে 2 হয়েছে তখন কত পাবা, তখন তুমি যে মানটা পাবা 2n পাই। এখন আমার এইখান থেকে থিটার মানটা বের করব, তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো 2n প্লাস 1 ইনটু কত প্লাস 1 হতে পারে অথবা -1 হতে পারে, তুমি যেটাই দাও ইচ্ছা। তুমি এখান থেকে তুমি কি করতে পারো প্লাস 1ও দিতে পারো -1ও দিতে পারো, তোমার ইচ্ছা এ টু জেড। এখন ধরো আমি এখানে n এর মানগুলা কি n এর মান 1 2 3 4 5 6 7 8 9 এই ডট 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 যতগুলা মান আছে সবগুলাই হতে পারে। আমি সুস্পন্দ বিন্দু এটা বের করব। তাহলে দেখো আমার এখানে কি পাইতেছো এই অংশটুকু পাইতেছো, তার মানে এইটুকুর পরিবর্তে যেহেতু আমি প্রথমে কয়টা অংশ নিতে পারবো একটা +1 নিতে পারবো আর এটা কি -1 নিতে পারবো না। এখানে দুইটা মান আছে না বলো তো, এখানে এখানে কত লিখতে পারি cos কত 2 পাই বাই ল্যামডা x ইকুয়াল টু কত +1, তার মানে এই অংশটুকু সমান আমরা লিখতে পারি। এখান থেকে দেখো এখানে তাহলে আমার কত বলো তো, যদি আমি 2 পাই বাই ল্যামডা ইনটু x এর মানটা বের করতে চাই 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু +1, তাহলে দেখো তো যে 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু +1 আছে, তার মানে এটা কি তাহলে একটু আগে আমরা কি পড়ছি যে আমার যদি এখানে কোণের মানটা দেখো 1 থাকে কত +1 থাকে তখন আমরা কি থিটা ইকুয়াল টু কত লিখতে পারতাম 2n পাই না, এই থিটা ইকুয়াল টু কত 2n পাই লিখছি। এখানের অংশটুকু আসো এই অংশটুকু আসো দেখো এই যে দেখো 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু +1 আছে, তার মানে এইটার সমান আমরা কত লিখতে পারবো 2n পাই লিখতে পারবো। এটা বুঝছো বলো তো, এটা আমার সুস্পন্দ বিন্দুর একটার জন্য সুস্পন্দ বিন্দুর একটা অংশের জন্য। ওকে, আবার আবার একটু চিন্তা করো যদি আমি এইখানের অংশটুকু নিই যখন cos থিটা cos 2 পাই বাই ল্যামডা x ইকুয়াল টু কত -1 হয় তখন আমরা কি পড়ছি যে -1 হইলে সেক্ষেত্রে আমরা কি পাইতাম, সেক্ষেত্রে আমরা পাইতাম কত বলতো যে 2n +-1 ইনটু কত পাই। এটার পরিবর্তে আমরা এখানের অংশটুকুর পরিবর্তে কত 2 পাই ল্যামডা x এর পরিবর্তে 2n +1 ইনটু কত পাই, এটা লেখা যায় না বুঝছো, এটুকু তো আমরা লিখতে পারতেছি। এখন আসো ধরো আমি এখানে কিছু মান নিব, আমি নরমালি হিসাব করব। আচ্ছা আমরা চলো পরবর্তী তাহলে আমাদের সুবিধা এখানে আমি দুইটা একটা হচ্ছে আমার কত 2 পাই x ডিভাইডেড বাই কত ল্যামডা ইকুয়াল কত 2n পাই, আরেক পাশে হচ্ছে কত 2 পাই x ডিভাইডেড বাই
ল্যামডা ইকুয়াল কত 2n প্লাস 1 কত এটা আমরা লিখতে পারি। এটুকু বুঝছো? প্রথম অংশটুকু আসে। যদি আমি প্রথম কি নিই n এর মানটা, n এর মান 0, দেখো n এর মান আমরা কত নিব 0 নিব, তখন আমরা কত 2 পাই x ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু কত, তাহলে n এর মান এইটুকুর মান আমি এটাকে থিটা ধরে নিলাম, ধরো আমি একবার সম্পূর্ণরূপে থিটা ধরে নিলাম, তাহলে এখান থেকে আমি এটাকে থিটা ধরলাম, থিটা ইকুয়াল টু তাহলে n এর মান 0, তখন এটার মান কত হবে 0 হবে না, তাহলে এখানে n এর মান 0, তাহলে এটা সমান আমার থিটা। আমি কি করছি n এর মান 0 ধরছি, n এর মান 0 মানে কি এখানে 0 বসাবা, 0 বসালে এটা 0, তাহলে এখানে 0 বসাও, তাহলে কত পাবা পাই পাবা না। পরে আসো পরেরটুকু আসো, যখন n এর মান ইকুয়াল আসছে, দেখো এই অবস্থা n এর মান 1, তখন থিটার মান কত পাবা, থিটার মান বলো তো 2 পাই পাবা না, 2 পাই। আবার যখন এখানে n এর মান 1, তখন থিটার মান কত পাবা, এই 1 বসো, তাহলে 2 আর 1 কত 3, তাহলে 3 পাই পাবা, 3 পাই। আবার আসো যখন n এর মান 2, যখন n এর মান 2, তখন তুমি থিটার মান কত পাবা, দেখো তাহলে কত 4n পাবা, 4 পাই পাবা না, তখন তুমি কি পাইতেছো 4 পাই পাইতেছো, তখন তুমি থিটার মান কত পাবা, থিটার মান পাবা গিয়ে হচ্ছে কত আসবে, এখানে যদি তুমি 2 বসাও তাহলে কত আসবে 5 পাই আসবে, 5 পাই, কারণ 2 2 4 1 5, 5 আর 1 কত 5 পাই, এইটুকু পাইতেছো। আবার যদি তুমি n এর মানটা কি করো কত বসাও, n এর মান যদি তুমি 3 বসাও, তখন থিটার মান কত পাবা, আমি কিন্তু থিটা এইটুকু ধরছি, কোনটাকে এটাকে আমি থিটা ধরছি, তাহলে এটার মান কত পাবা, তাহলে এখানে বসো 3, সরি 3, তাহলে কত 6 পাই, তাহলে এখানে আমরা কত পাবো এটা ইকুয়াল টু 7 পাই। এই যে বিন্দুগুলো আছে, এই জায়গা যে দশাগুলো আছে, এটাকে আমরা কি বলি দশা বলি না, এটা আমার দশা না, এই দশায় মনে রাখবা, তা আমি কোন কোন দশায় আমার কি সুস্পন্দ বিন্দু দিবে, দেখো সুস্পন্দ বিন্দুর দশাটা দেখো, আমাদের সুস্পন্দ বিন্দু দশা দেখো, সুস্পন্দ বিন্দুর দশাটা তাহলে আমরা 2 পাই বাই ল্যামডা এক্স ইকুয়াল টু কত পাবা, একটা পাবা কত 0, হচ্ছে কত পাই, কত আসবে 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, তাহলে আমরা কি পাইতেছি ডট 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 সবগুলা, এই যে দশাটা আছে, এই দশাটা এই পরিমাণ দশায় আমার কি করবে, সে কি করবে সুস্পন্দ বিন্দু, 0 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই যখনই থাকো সেটা কি করবে সুস্পন্দ বিন্দু দিবে, মাথায় রাখবে, এটা হচ্ছে আমার সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু কোনগুলা, এই যে এগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু, এটাও সুস্পন্দ বিন্দু, এগুলো হচ্ছে আমার কি সুস্পন্দ বিন্দু। ক্লিয়ার সবাই, বলো তো সবাই বুঝছো কিনা, এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা, এই পর্যন্ত সবার এই পর্যন্ত ক্লিয়ার। এখন আসো এখান থেকে আমি যদি এক্স এর মানটা বের করতে চাই, আমি কিভাবে বের করতে পারি, দেখো আমরা কত পাইছি যে 2 পাই বাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু কত পাইছো 0, কত পাইছো পাই, 2 পাই, কত পাইছো 3 পাই পাইছো, 4 পাই, 5 পাই, 6 পাই, ডট 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 আমার ইনফিনিটি পর্যন্ত, যতই যাক সবগুলা কি যাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। এখান থেকে দেখো সবগুলা থেকে যদি পাই ভাগ করে দিস, তাহলে কত পাবা 2x ডিভাইডেড বাই কত ল্যামডা, 2x ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল কত, সবগুলোতে পাই বাদ না 0 1 2 3 4 5 6 7 ডট 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 আমরা n পর্যন্ত যতগুলো নিই, আমি কি করব x এর মানটা বের করব, আমি এই পাশে দেখো কি করলাম যে 2x ইকুয়াল টু এই ল্যামডাটা এই পাশে গুণ করে দাও, তাহলে এটা 0 হয়ে যাবে, ল্যামডা কত 2 ল্যামডা, 3 ল্যামডা, কত 4 ল্যামডা, 5 ল্যামডা, 6 ল্যামডা, এইটুকু পাইতেছ। আমি x এর মানটা বের করব, x ইকুয়াল টু ল্যামডা বাই 2, পরটা কত তো ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2, পরটা কত আসবে 3 ল্যামডা বাই 2, পরটা আসবে কত 4 ল্যামডা বাই 2, পরটা কত 5 ল্যামডা বাই 2, ডট 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 ইনফিনিটি পর্যন্ত। আমি কি সবগুলা মান বের করছি, বুঝছো,
এখন দেখো তো, আমি এগুলাকে 1 2 3 4 5 এভাবে লিখতে পারি না? এখান থেকে এক্স এর মানটা দেখো, সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এক্স এর পথ পার্থক্যটা কতটুকু, এই যে দৈর্ঘ্যটুকু, এক্স এর মানটা, এক্স এর মান আমি এভাবে লিখতে পারি না? একসাথে একটা সূত্র অনুসারে, যে এক্স ইকুয়াল টু যে এন, এন ইন্টু ল্যামডা বাই কত 2, এটা লেখা যায় বলো তো? এন ইকুয়াল টু কত, ল্যামডা বাই 2। এইটা হইলে সে কি করবে, সুস্পন্দ বিন্দু দিবে, সুস্পন্দ বিন্দু। বুঝছো? দেখো এটা আমি ত্রিকোণমিতি পড়াইতেছি। বলো বুঝছো কিনা একটু বলো দেখি, তাহলে আমরা হচ্ছে পরবর্তী জিনিসটা বোঝাবো। এ বলো কে কে আছো, বুঝছো? দেখো, তাহলে আমি এখান থেকে আরেকটা জিনিস পাবো, যে সুস্পন্দ বিন্দুর জন্য যদি আমি এটাকে এভাবে লিখি, যে এক্স ইকুয়াল টু যে 2n ল্যামডা বাই, এটা লেখা যায়? যে তোমরা কি কেউ ক্লাসে বুঝো নাই? এতক্ষণ যে পড়াইতেছি তোমাদের ক্লাসে কেউ রেসপন্স করে না, এটা খুব কষ্ট লাগে। তাহলে দেখো আমরা এইটুকু লিখতে পারি না, যে এই উপরে 2 গুণ করছে নিচেও 2 গুণ করেছে? দেখো তো, এটাকে আমি কি বলি, 2n, এটাকে আমরা কি বলা হয়, জোড় সংখ্যা বলা হয় না? জোড় সংখ্যা, জোড় সংখ্যা, কারণ ল্যামডা বাই 4 এর গুণিতক। তাহলে আমার কখন কি হবে, কখন সুস্পন্দ বিন্দু হবে, এক্স ইকুয়াল টু, সুস্পন্দ বিন্দু হবে কখন, যখন এই ল্যামডা বাই 4 এর কি হবে, জোড় গুণিতক হবে। কি হবে, এক্স এর মানটা ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক, তখন আমরা কি পাবো, সুস্পন্দ বিন্দু পাবো। এটা হলে আমার কি আসবে, সুস্পন্দ বিন্দু। বুঝছো? আবার আসি, আশা করি এইটুকু সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। পরের টুকু আসো, আমরা পরের টপিকটা দেখব। আমরা হচ্ছে পরের টপিক হচ্ছে নিস্পন্দ বিন্দু। আমার কি নিস্পন্দ বিন্দু। দেখো, নিস্পন্দ বিন্দু হইলে তরঙ্গের বিস্তারটা কত হয়ে যাবে, শূন্য। কত আসবে, বিস্তার শূন্য, বিস্তার শূন্য, মানে হচ্ছে কি এর মানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আমরা কত পেয়েছি, যে এ ইকুয়াল টু, এ ইকুয়াল টু কত, 0। এখানে আমি এ ইকুয়াল টু কত পেয়েছিলাম বলো তো, এ ইকুয়াল টু পাইছিলাম 2a কত, cos পাই x ডিভাইডেড বাই ল্যামডা, এটা পাইছিলাম না, 2x পাই ডিভাইড বাই ল্যামডা। আমি এটা এই পাশে বসাও, তাহলে কত পাবা, 2a cos কত, পাই x, পাই x ডিভাইডেড বাই ল্যামডা। এইটুকু তুমি পাইতেছো, এখানে 2 পাই হবে, 2 পাই কি হবে, 2 পাই, তাহলে ইকুয়াল কত, 0। এখান থেকে জাস্ট যদি তুমি চিন্তা করো 2, তাহলে কি লিখতে পারো, cos 2 পাই x বাই ল্যামডা ইকুয়াল কত, 0 লেখা যায় না? আমি এইটুকু সমান কি লিখতে পারতেছি, আমি লিখতে পারতেছি 0 লিখতে পারতেছি। দেখো এই অংশটুকু আসে, আমি এইটুকু সমান যদি 0 হয়ে যায়, নরমালি এইটুকু সমান 0, আমাদের cos, বলো cos যখন 0 হয়, যখন cos এর মানটা 0, কখন, যখন cos, এখানে আসে এটা একটা ত্রিকোণমিতির সূত্র, cos থিটা ইকুয়াল টু 0, তখন তুমি থিটার মানটা ত্রিকোণমিতি অনুসারে কি বের করতে পারো, তখন তুমি থিটা ইকুয়াল টু যে 2n প্লাস এর 1 কত, পাই বাই কত 2, এটা লিখতে পারো। কত লেখা যায়,
সেটা হচ্ছে কত আমাদের cos, যখন আমাদের cos থিটা ইকুয়াল টু 0 তখন কত 2n প্লাস পাই বাই কত 2। দেখো এইটা। এখন আমার এইখানে আসো, এইখানের অংশটুকু মানে কি, আমি এইটার সমান কত নেব 0 নেব, তাহলে অতএব কত 2 পাই x ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু কত 0। তাহলে 0 মানে কত 2n পাই, তাহলে কত লিখবো আমি এখানে কত 2n প্লাসের 1 কত পাই বাই কত, আমি এই যে এইটুকু পাইছি, তাহলে এইটুকু সমান এই মানটা লিখতে পারলাম। তাহলে এখন ধরো আমি এইটা সমান এতটুকু লিখতে পারি, এইটা সমান আমরা এইটুকু লিখতে পারবো। আমি এইখান থেকে আসো, যদি কত 2 পাই x বাই ল্যামডা ইকুয়াল কত 2n প্লাসের 1 কত ল্যামডা বাই 2 এটা হয়। এখন আমি এখান থেকে এটাকে আমি সম্পূর্ণরূপে এটাকে আমি থিটা ধরে নিলাম, এটাকে আমি এখন থিটা ধরে নিলাম, মনে করো থিটা। তো যদি n এর মান n ইকুয়াল টু 1 হয় তখন তুমি থিটা ইকুয়াল টু কত পাবা, তখন তুমি থিটা ইকুয়াল টু, দেখো n ইকুয়াল টু আমি একটু লিখে নিই এই পাশে, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4, এই পাশে থিটা ইকুয়াল টু, তাহলে বুঝো দেখো n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 মানে কত, ও সরি n ইকুয়াল টু 0 বসান লাগবে আগে, 0 বসা, তখন তুমি থিটা ইকুয়াল টু কত পাবে, যখন n ইকুয়াল টু 0, দেখো তুমি n ইকুয়াল টু 0 তখন তুমি কি পাইতেছ, তখন তুমি থিটা ইকুয়াল টু কত পাবা, এটার মান 0, এখানে 1 থাকে না, ল্যামডা বাই কত 2, সরি ল্যামডা না এটা হচ্ছে পাই হবে, এটা কত হবে পাই, কত আসবে পাই বাই 2, তাহলে এখানে কত আসবে পাই বাই 2, যখন n এর মান 1 তখন কত আসবে 3 পাই বাই কত 2, যখন n এর মান 2 তখন কত 5 5 পাই বাই কত আসবে 2, যখন n এর মান 3 তখন কত হবে 3 গুণ 6 7 পাই বাই 2, যখন n এর মান 4 তখন কত আসবে 4 দুগুণ 8 আর 9, তাহলে 9 পাই বাই, আমার এই অবস্থা, কোন অবস্থায়, এই যে অবস্থাগুলো আছে এই অবস্থায় আমার দশাগুলো কি হবে নিস্পন্দ বিন্দু পাবো, আমি কি পাবো এই দশায়, আমি এই দশায় নিস্পন্দ বিন্দু পাবো, এই দশায় নিস্পন্দ বিন্দু পাবো, নিস্পন্দন বিন্দু, ওকে, আমি এই দশায় আমি কি পাবো নিস্পন্দ বিন্দু পাবো, তাহলে বুঝছো, দেখো আমি এই অবস্থায় নিস্পন্দ বিন্দু পাই, তার মানে আমি কি পাইতেছি বলো, এখান থেকে লিখতে পারতেছি না, আমি এখান থেকে কি লিখতে পারতেছি যে 2 পাই x বাই ল্যামডা ইকুয়াল টু কত, কত অবস্থায় দেখো 0 পাই বাই 2 কত 3 পাই বাই কত 2, 5 পাই বাই 2, 7 পাই বাই 2, তো ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এই অবস্থায় আমি নিস্পন্দ বিন্দু পাইছি, তাহলে উভয় পাশ থেকে পাই বাদ দাও, এই পাই এই পাই এই পাই এই পাই বাদ, তাহলে তুমি কি পাইতেছ, যদি তুমি ল্যামডা গুণ করে দাও তাহলে 2x, তাহলে আমি কত ল্যামডা বাই 2 কমা 3 ল্যামডা বাই 2 কমা 5 ল্যামডা বাই 2 কমা 7 ল্যামডা বাই 2 কমা 9 ল্যামডা বাই 2, আমি কার মান বের করব, x এর মানটা বের করব না, আমি x টাকে এই পাশে 2 গুণ করে দেব, তাহলে কত আসবে x ইকুয়াল টু ল্যামডা বাই 4 কমা কত 3 ল্যামডা বাই কত 4 কমা 7 ল্যামডা বাই 4 কমা 8 ল্যামডা বাই সরি 8 বলে 9 ল্যামডা বাই 4, আমি কি করছি 2 ভাগাভাগি করে সবগুলোর সাথে আমি কি করে দিচ্ছি গুণ করে দিচ্ছি, তাহলে x এর মানটা পেয়ে গেছি, তাহলে পথ পার্থক্য যতটুকু, এই অবস্থানগুলোতে আমার কি হবে নিস্পন্দ বিন্দু পাবো, তার মানে আমি নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমরা কি পাইতেছি বলতো, x ইকুয়াল টু, দেখো তো আমার এর মানটা কি, এর আগে যে 1টা আছে এটা কি বিজোড় সংখ্যা না, এর আগে যে 1টা আছে বিজোড় সংখ্যা না, এই যে সংখ্যাটা আছে এটা আমার কি বিজোড় সংখ্যার অংশ না, তাহলে 2n প্লাস এটা আমার বিজোড় সংখ্যা না, আমি এখানে কি এভাবে লিখতে পারি না যে 2n প্লাসের 1 কত জাস্ট ল্যামডা বাই, এই অবস্থায় হলে সেটা আমার কি হবে নিস্পন্দ বিন্দু, তাহলে দেখো যে নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে শর্তটা কি, যে এটা কি আমাদের কি সংখ্যা বিজোড়
সংখ্যা ইন্টু কত λ/4। এর মানটা কি যদি বিজোড় সংখ্যা হয় তখন এটা হবে। বুঝছিস সবাই যারা আছিস? বুঝছো সবাই? দেখো বুঝছো কিনা একটু বলো, তাহলে শেষ করে দিব আজকের ক্লাস এই পর্যন্তই। যারা 26 বছর আছো তোমাদের জন্য পুরো 8 মাসে একটা কোর্স, 8 মাসে হচ্ছে ফুল সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। আচ্ছা তোমাদের সিলেবাসটা হচ্ছে আগস্ট আর সেপ্টেম্বরে হচ্ছে কি তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, চুম্বক, পঞ্চম অধ্যায় 5টা চ্যাপ্টার। আর অক্টোবর নভেম্বরে ভৌত বিজ্ঞানে আধুনিক পদার্থ, নিউক্লিয় পদার্থ, সেমিকন্ডাক্টর। জানুয়ারি ফেব্রুয়ারি ভেক্টর, গতি, নিউটনের বলবিদ্যা এগুলা। আরেকটা চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান। আচ্ছা জ্যামিতিক আলোক বিজ্ঞান এখানে বলে দেওয়া হয় নাই, পঞ্চম অধ্যায়। এখানে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা হচ্ছে ঠিক আলোক বিজ্ঞান। তো যারা হচ্ছে কোর্সে ভর্তি হবে হয়ে যায় কত, কোর্সটি মাত্র 800 টাকা। দেখ দেখো এ, চিত্র দেওয়া নাই। এখন দেখো এই প্রশ্নটা কি বলছে, আমার এই প্রশ্নটাই বলছে যে আমার যদি এরকম একটা তরঙ্গের সমীকরণ হয়, কি বলছে, যে কোনো একটা তরঙ্গের সমীকরণ তার তরঙ্গ স্থির তরঙ্গ সৃষ্টি করছে, কি করছে, স্থির তরঙ্গ সৃষ্টি করছে। তাহলে কম্পাঙ্ক বলছে কত, এত আসছে। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি এত হয়, কত বলছে, এত হয়। তো আমি কি তরঙ্গ দুটির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। এখন আমি বলতো আগের দিন কি পড়ছিলাম, যে দুইটা নিস্পন্দ বিন্দু বা দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। দেখো আমরা আগের দিন পড়ছিলাম না, দেখুন আমার যে দুইটা সুস্পন্দ বিন্দু এবং দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। এই দেখো যে দুইটা সুস্পন্দ বিন্দু এবং দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, λ/2 না। আমরা আগের দিন পড়ছি কি λ/2 পড়ছি। দেখো আমরা এইটুকু পাইছি, তাহলে আমরা এইটুকুর মান নিব। আমি এখান থেকে এর মানটা নিব। তাহলে আমার কি সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর দূরত্ব বলেছে না, এবং নিস্পন্দ বিন্দুর দূরত্ব কত বলতো, এখানে হচ্ছে আমার 14 নম্বর এমসিকিউ। আমার কি আসবে λ/2, এটার মান কত বলছে, 0.75 মিটার, এত মিটার। আমার বের করতে হবে কার মান, ল্যামডার মানটা বের করতে হবে। ল্যামডা ইকুয়াল টু 0.75 ইন্টু কত, তাহলে কত আসবে 1.5 মিটার। দেখো এটা আমার আছে কোথায়, এটা আমার 2 নাম্বার আছে, কোথায় আছে, 2 নাম্বার অপশন আছে। বুঝছো? তারপর আসো পরের প্রশ্ন কি বলছে, পরে বলছে মাধ্যমের তরঙ্গ বেগ নির্ণয় করতে বলছে। দেখো মাধ্যমের তরঙ্গ বেগ নির্ণয় করতে বলছে, কি বলছে, এফ এর মানটা দিয়ে দিছে। আমরা কি পড়ছি বলতো, বি ইকুয়াল টু এফ ল্যামডা পড়ে আসছি না। আমার আমরা জানি বি ইকুয়াল টু এফ ল্যামডা। আমরা এফ এর মান কত 480 ইন্টু ল্যামডার মান কত পাইছো 1.5, তো 1.5 আমরা এইটুকু গুণ করলে কত, 480 কে আমরা কত পাবো, আর 2 920 পাবো। আনসার হবে কত, 740 পাবো। কত 480 ইন্টু কত 1.5, তুমি কত পাইতেছো 720 মিটার পার সেকেন্ড।
এটা কোন নাম্বার এমসিকিউ? এটা হচ্ছে 15 নাম্বার এমসিকিউ, আর এটা হচ্ছে 14 নাম্বার। বুঝছো? আমরা কি জানি বি ইকুয়াল টু এফ ল্যামডা, এটুকু বসাইছি। আর আমরা কি নিস্পন্দ বিন্দুর দূরত্ব, আমরা কি দুইটা নিস্পন্দ পরপর দুটি সুস্পন্দ বা নিস্পন্দ বিন্দুর দূরত্ব দূরত্ব সেটা কত? সেটা হচ্ছে কত? ল্যামডা বাই 2 ইকুয়াল টু 0.75 এত মিটার। এইটুকু আমরা বের করে ফেলছি। চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা বলছে, দেখো এটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। কি বলছে? যে একটা সুস্পন্দ বিন্দু, একটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলছে, একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ধরো আমি একটু চিত্রটা আঁকাই তোমার জন্য। এটা আমার নর্মালি দেখো, এখান থেকে এই অংশটুকু শূন্যহিত মানেটা কি? শূন্যহিত মানে হচ্ছে কাছেরটা। ধরো এটার আমার আমরা কি জানি, এই যে বিন্দুটা আছে এটাকে আমরা কি বলি? সুস্পন্দ বিন্দু বলি না? সুস্পন্দ বিন্দু। আর এটাকে আমরা কি বলি? নিস্পন্দ বিন্দু বলি। আর এইটাকে আমরা কি বলি? সুস্পন্দ বিন্দু বলি। এটাকে আমরা বলি নিস্পন্দ বিন্দু। দেখো তো আমার দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত পড়ছে? এখান থেকে এইটুকুর দূরত্ব কত? ল্যামডা বাই 2। তাহলে আমার এইটুকুর দূরত্বটা কত? এখান থেকে এটার অর্ধেক না? এই দুইটার অর্ধেক না? তাহলে আমি দুইটার অর্ধেক যদি হয় তাহলে আমরা কি পাইতেছি? যে ধরো ডেল এক্সটা সেটা কত আসবে? একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দু দূরত্ব কতটুকু? এইটুকু না? একটা সুস্পন্দ বিন্দু একটা নিস্পন্দ বিন্দু, তাহলে আমরা কি করবো? ল্যামডা বাই 2 ডিভাইডেড বাই কত? 2। তুমি কত পাবা? ল্যামডা বাই 4। আনসার কোনটা হবে? এটার আনসার হবে এটুকু। কারো কোনো প্রশ্ন আছে? একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দু সন্নিহিত মানে কাছেরটা। তুমি এখান থেকেও চিন্তা করতে পারতো। এখন ধরো আমি এই দুইটার ক্ষেত্রে আমি এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2। তার মানে এইটুকুর দূরত্ব আমি এই সুস্পন্দ বিন্দু থেকে আমি নিস্পন্দ বিন্দুতে, নিস্পন্দ থেকে সুস্পন্দ বিন্দুতে যাবো। তার মানে কি দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই 2 আসবে। আনসার কত? ল্যামডা বাই 4। পরেরটা আসো। এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। কি বলছে? যে বলছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুই তরঙ্গের বিস্তার যথাক্রমে এ এবং এত। তাহলে এদের দশা বলে দিয়েছে, মানে কি একটা আরেকটা বিপরীত দিকে হলে আবার ছিল নতুন যে তরঙ্গটা সৃষ্টি হবে তার বিস্তার কত হবে? একটা আরেকটা, তাহলে নতুন বিস্তারটা তাহলে আমরা এ ইকুয়াল কত? এ ড্যাশ। তাহলে প্রথমটা মাইনাস হচ্ছে কত? এ বাই 2। কারণ আমরা কি দুইটা আরেকটার বিপরীত, একটা আরেকটা হচ্ছে কি বিপরীত। তাহলে এর মানটা বসাও। তাহলে এ মাইনাসের কত? এ বাই 2। তাহলে এখানে কত আসবে? বিয়োগ করলে কত আসবে? এ বাই 2 আসবে। আনসার কোনটা? এ বাই 2। এ বাই 2 মানে কত? তুমি এই কে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত? 0.5। আনসার কোনটা হবে? এত মিটার। এখন আমরা বিস্তার কেন বিপরীত হইলো? একটা আরেকটা আমরা যখন দুইটা বিপরীত দশা আমরা কি জানি একই বিন্দুতে দুইটা বল দুই দিকে ক্রিয়া করে, এদিকে একটা এদিকে একটা, একটা এদিকে আরেকটা এদিকে, এদিকে হচ্ছে আর এদিকে আরেকটা। ধরো এটা পি আর এইচ বরাবর কিউ, তখন তুমি দুইটা লব দিয়ে কত কম? আর মিনিমাম না? আর মিনিমাম পি মাইনাস এর কিউ। এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করছি, একটাকে পি আর এটাকে কিউ ধরছি। দেখো এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা এমসিকিউ। কত সালে আসছে? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে শর্ট সিলেবাসের লাস্ট অংশ ছিল। শর্ট সিলেবাসে তোমাদের সময় যখন ফুল সিলেবাস হবে তখন এটা আসবে। দেখো শর্ট সিলেবাসের লাস্ট এমসিকিউ যেটা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 19 এবং 20 সেশন আসছে এটাই। এরপরে আর শর্ট সিলেবাস থেকে এরকম কোনো প্রশ্ন দেয় নাই। এখন তোমরা হচ্ছে ফার্স্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা দেখো এই প্রশ্নটা তোমরা হচ্ছে লাস্ট, এটার আনসারটা করো তো দেখি।
তোমরা পারো কিনা। আমি এতক্ষণ করাই দিছি যে বলছে একটা স্থির তরঙ্গ দুইটা পরস্পর কি বলছে, দুইটা পরস্পর নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলছে কত 1 মিটার। এর তরঙ্গ দৈর্ঘ্য কত, এর তরঙ্গ দৈর্ঘ্যটা কত সেটা বের করতে হবে। একটু আনসার করতে দেখি। তোমরাই লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এন্ড তোমরাই ফার্স্ট হবা। আর হচ্ছে 19 ব্যাচ যারা ছিল আর 20 ব্যাচে এমসিকিউ আসে নাই, 19 ব্যাচ যারা আছে তাদের জন্য ছিল এই এমসিকিউটা। এন্ড তোমরা হচ্ছে 26 ব্যাচ, তোমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাইপের প্রশ্নগুলো করবে। বলো আনসারটা কি হবে? বলো এটার আনসার কি হবে? কি বলছে? দুইটা স্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা দুইটা বিন্দুর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত পড়ছি? দুইটা দুটি স্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব সেটা কত? এটা হচ্ছে কত বলছে 1 মিটার না? এর দূরত্বটা কি পড়ছো? এটা হচ্ছে λ/2 ইকুয়াল কত 1 মিটার। তাহলে দেখো ল্যামডা ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য চাইছে না, তাহলে 2 মিটার। আমরা কি জানি? আমরা 1 মিটার সমান কত জানি? 100 সেন্টিমিটার না? তাহলে এখানে আমরা কি 2 মিটার সমান কত আসবে? 200 সেন্টিমিটার। বুঝছো? এটা দেখো, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছে দেখো তো? আমার এটা বলা হয়েছে যে 2π/10 পার্থক্য কত বলছে? বলছে 2π/2 10 পার্থক্য দুটি সদৃশ। সদৃশ মানে কি? অগ্রগামী তরঙ্গ একই দিকে দাবিত হচ্ছে, একই দিকে দাবিত হচ্ছে। যদি তরঙ্গ দুটির প্রত্যেকটি বিস্তার এত মিটার হয় তাহলে লব্ধি কত? একই দশায় গেছে, একই দিকে যাচ্ছে, এদের দশা পার্থক্য বলছে। দুইটার দশা পার্থক্য বলছে কত? এত। তখন তুমি এদের মধ্যবর্তী কি বলছে এর বিস্তারটা কত সেটা বের করতে হবে। বিস্তার লব্ধি যেহেতু একই দিকে গেছে, আমাদের এখানে কি বিস্তারটা একই হবে। আমরা কি পারবো? y ইকুয়াল টু আমরা y1 প্লাস কত y2 না? আমি এখান থেকে বিস্তারটা এইভাবে লিখতে পারি a ড্যাশ ইকুয়াল কত a1 প্লাস কত a2। দুইটা একই দশা, কখন একই দশা তখন আমরা কি পাবো? a ইকুয়াল টু এর মান বলছে না y1 প্লাস কত y, এর দুইটাই সেম, তাহলে কত 2y। আনসার কোনটা হবে? 2y। যখন দুইটা কি হবে? একই দশায় যাবে। হ্যাঁ, সৈয়দ সুমাইয়া, থ্যাংক ইউ। এটা কি হচ্ছে? দুইটা একই দশায় গেছে, তার জন্য আমরা কি পাইছি? এতটুকু। এই প্রশ্নটা কোথায় আসছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এটাও আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন। এটার আনসারটা করো দেখি তোমরা পারো কিনা। যে একটা সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট সৃষ্ট কি বলছে? স্থির তরঙ্গ। সৃষ্ট কি তরঙ্গ? স্থির তরঙ্গ কত হয়? যদি 480 হার্জ হয়। কত বলছে? 480 হার্জ। দুইটা স্পন্দ বিন্দুর দূরত্ব বলে দিচ্ছে এত। তাহলে আমাদের তরঙ্গ বেগ বের করতে হবে। আমরা কি জানি? দুইটা স্পন্দ বিন্দুর দূরত্ব আমরা কত করছি? λ/2 ইকুয়াল কত? 0.346। আমরা এটা গুণ করে আমি ল্যামডা ইকুয়াল টু কত করছি বলো তো? যে ল্যামডা ইকুয়াল টু 0.346 কিন্তু কত? 2। এইটাকে যদি আমি গুণ করা কত পাবা? আমরা সি ইকুয়াল টু কত করছি? সি ইকুয়াল টু এফ ল্যামডা না? ল্যামডা ইকুয়াল টু কত পারবো আমরা? সেটা পাবো বি বাই এফ। আমরা কি বের করতে বলছে? ব্যাক বের করতে বলছে। তাহলে বি বাই এফ ইকুয়াল টু এটা গুণ করলে আমরা কত পাই? যে হচ্ছে 0.346 ইন্টু 2 তাহলে হচ্ছে 0.692। আমি বের করবো কার মান? বির মান বের করবো। 0.692 ইন্টু কত? এটাকে এটা সেগুন কত? আমি এই পাশে কত?
0.692 ইন্টু এফ এর মান কত বলছে 480, তাহলে গুণ করে দেখো, তুমি পাবা, তোমরা বি করলে কত পাইতেছো 332.16 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এ নাম্বার অপশন আছে। ওকে, তো দেখো তোমাদের এইচএসসি বলো অ্যাডমিশন বলো একই ক্লাসে কমপ্লিট করে যাচ্ছি, যতটুকু তোমার একাডেমি প্রয়োজন অ্যাডমিশন প্রয়োজন, আশা করি জিনিসগুলো তোমার মাথায় নিতে পারবে। এগুলো হচ্ছে যে এইমাত্র করলা না, এই যেটা, এটার আনসার কত বলো তো, একটা বলছে কি কোন একটা সীমাবদ্ধ সিস্টেম, এটার আনসার হচ্ছে বি ইকুয়াল টু কত 332.16 মিটার পার সেকেন্ড। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো। দেখো আচ্ছা, আজকে এই পর্যন্তই শেষ। ওকে, বাই বাই, টাটা।